এখানে যারা এই গ্রুপের মূলত বেসিক যারা HTML এবং CSS, জাভাস্ক্রিপ্ট যারা জানেন না, এ সম্পর্কিত কোর্সে আজকে আমরা শিখব কিভাবে একটা ওয়েব ডিজাইন করতে হয় বা HTML, CSS কিভাবে করতে হয়, একটি টেমপ্লেট কিভাবে ডিজাইন করতে সম্পূর্ণ বিষয়বস্তু আজকে জানার চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা প্রথমে যেহেতু HTML শিখব সবাই, তো HTML শেখার আগে একটা ওয়েবসাইট সম্পর্কে একটু বলে রাখি, সেটা হচ্ছে W3 স্কুল। এটাকে আমরা মূলত ফলো করব। এখানে যে কোড মডিউলটা আছে ওইটাকে মডিউলটা ফলো করে দেন আবার শেখার চেষ্টা করব। আর আপনারা এখান থেকে খুব সহজেই শিখতে পারবেন, কোনদের হেল্প নিতে পারবেন W3 স্কুল থেকে। তো w3school.com এ যাওয়ার পর HTML থেকে চলে যাবেন। তো সেখান থেকে দেখতে পারবেন আপনারা এখানে বেশ কিছু কোড দেয়া আছে। ওকে, তো প্রথমত HTML-টা কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যদি আপনি গুগলে লিখেন HTML তাহলে দেখবেন HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটার কাজ হচ্ছে ঠিক একটা স্কেচের মতো। এই যে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এটা মূলত এই স্কেচটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার বেসিক স্ট্রাকচার ওয়েব ডিজাইনিং করতে পারেন। তারপর আরেকটু সুন্দরভাবে স্ট্রাকচার দেওয়ার ফলে একটা এরপর হচ্ছে কি আপনার কালার যে হয়েছে ওইটা কিন্তু CSS এর কারণে হয়েছে। এটা কিন্তু CSS বলে। আর এই টোটাল স্ট্রাকচার হচ্ছে কি HTML। তো আমরা ওয়েবের ভাষা যেটাকে বলি, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কিন্তু ঠিক এইভাবে হয়ে থাকে: হেডার, নেভবার, সেকশন, অ্যাসাইড, ফুটার। তো এই ডিজাইনটা কি বা এই লেয়ারটা কোথায় কোথায় ইউজ হয়? এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেনু বার, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাকে সাইড বার, এটাকে বলা হয় ওয়েবের ভাষায়। উপরেরটাকে বলা হয় মেনু বার অথবা নেভবার বলা হয়, আর পাশেরটাকে বলা হয় আপনার সাইড বার অথবা রাইট বার, লেফট সাইড বার বলা হয়। আর এর মাঝখানে যতগুলো কন্টেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে কিছু কিছু জিনিস, এক্সাম্পল ধরেন নেভবার, ঠিক আছে, যেমন একটা ওয়েবসাইট, এটা কিন্তু নেভবার, লেফট সাইড বার আছে, মেনু আছে এই সাইডে আবার কিন্তু। আর এর মধ্যে যদি আমি একটা ক্লিক করি এখানে, তাহলে দেখবেন মাঝখানে সবগুলো কিন্তু কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, আর বাকি সবগুলো কিন্তু স্টিল নাও সেম রয়েছে। তাহলে এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে মাত্র এখানের মাঝখানেরটা। তো মূলত একটা বেসিক লেআউট হয় ঠিক এইরকম। হেডার মূলত হচ্ছে কি আপনার নেভবার থেকে এই মেনু থেকে এটুক পর্যন্ত হেডার, বা হেডারটা বিভিন্ন সাইটের বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরেন আপনি এখানে দেখুন, এই দুটো কম্পেয়ার করি আমরা। এই সাইটে দেখবেন একটা মেনু আছে উপরে, এখানে কিন্তু, আর এই মাঝখানটা হচ্ছে তার সেকশন, এখানে কিন্তু সাইড বার নাই, কিন্তু এটা থেকে আপনার সাইড বার আছে। তো প্রত্যেকটা ডিজাইন বিভিন্ন রকম হয়ে থাকে। তো প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা সেকশন আছে। যেমন ধরুন এখানে একটা সেকশন আছে, একটা, দুটা, তিনটা। ওই তিনটা ভাগ কিভাবে হয়েছে? এটা কিন্তু HTML এর মাধ্যমে হয়েছে। যেমন ইমাজিনেশন করতে পারেন, যখন আমরা একটা বিল্ডিং তৈরি করি তখন কিন্তু তার প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে। তো ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে একটা ম্যাপ ইঞ্জিনিয়ার তৈরি করে দেয় যে এই ম্যাপের মধ্যেই একটা বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজ হবে। এক সাইডে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা কিন্তু করে দেয়, সেকশন বাই সেকশন করে দেয়। তো এই সেকশন বাই সেকশনের কাজ করে HTML। মূলত আমি যেটা বুঝাতেছিলাম আপনাদেরকে, এই HTML লেআউট কিন্তু ওই সেকশনের ভাগটা করে দেয়। তো এখন আর CSS যেটা করে, CSS হচ্ছে কালার গ্রেডিং। এই যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন আপনারা, ফন্টের সাইজ এবং আপনার মাউস নিয়ে গেলে অ্যানিমেশন হচ্ছে। তো CSS ছাড়া কেমন লাগে দেখতে? ইন্সপেক্ট এলিমেন্টে গেলে দেখতে পারবেন আপনারা। এখান থেকে যদি আমি হেডারটা ইউজ করে দিই তাহলে এই দেখুন, এটা কিন্তু এখন CSS ইউজ নাই। উইথাউট CSS অনলি HTML শো করতেছে এখন। তো HTML হচ্ছে এটাই বলতে স্ট্রাকচার দাঁড় করানো আছে। আর যখনই কিন্তু আপনার CSS ইউজ হবে, CSSটা মূলত হচ্ছে একটা স্টাইল শিট। CSS ক্যাসকেডিং স্টাইল শিট বলা হয় এটাকে, ক্যাসকেডিং স্টাইল শিট। এটা ইউজ করে আপনি যে স্ট্রাকচারগুলো আছে HTML, আমার বিভিন্ন যে সেকশন আছে, এই সেকশনগুলোকে আমি কালার গ্রেডিং করতে পারবো, সৌন্দর্যটা করতে পারবো, যেমন ইউনিক ডিজাইনটা নিয়ে আসতে পারবো। এটা মূলত CSS এর কারণেই ইউনিক ডিজাইনটা হয়ে থাকে। এখন আমরা যদি HTML শুরু করতে চাই, প্রথম অবস্থায় একটা ওয়েবের প্রথম ধাপ শুরু করতে চাই, তাহলে আমাদের কিছু জিনিস সেট আপ করতে হবে। মানে আমাদের কোডিং এর ক্ষেত্রে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিছু টুলস, কিছু সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমরা যে কোডটা লিখবো, কোড লেখার জন্য একটা কোড এডিটর সফটওয়্যার প্রয়োজন, যেটা দিয়ে আমরা কোড এডিট করতে পারবো।
বিএস কোড লিখে ডাউনলোডে যাবেন। এখান থেকে উইন্ডোজে ডাউনলোড করবেন। দেখুন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সার্চে লিখবেন বা কন্ট্রোলে যাবেন, কন্ট্রোলে গিয়ে ফোল্ডার অপশন লিখবেন। এখান থেকে ফাইল এক্সপ্লোরার অপশন, এখান থেকে আপনার শো হাইড এক্সটেনশন আননাউন ফাইল ট্যাব সেটা ওপেন করবেন, আনচেক করবেন, অ্যাপ্লাই, দেন ওকে। ওকে, তাহলে দেখতে পারবেন এখানে একটা ইএক্সি ফাইল আছে। তো যাই হোক, এটা ডাবল ক্লিক করবেন, তারপর এখানে আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, নেক্সটে দিবেন, নেক্সট, তারপর এই জায়গায় যেটা সিলেক্ট এডিশনাল টাস্ক আছে, এখানে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এই দুটোই কিন্তু দিয়ে দিবেন। ওকে, আর যদি না দিয়ে দেন তাহলে সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। নেক্সট দিবেন, ইনস্টল দিয়ে দিবেন। ওকে, আর এর পাশাপাশি আমরা একটা ফন্ট ডাউনলোড করতে হবে। যে যখন আমরা প্রোগ্রামিং করব তখন কিন্তু আমাদের বা ডিজাইন করব বা কোড লিখব, তো একটা ফন্টের দরকার আছে। যে সুন্দর একটা আইকেচি ফন্ট যদি হয় তাহলে আমার কাজ করতে ভালো লাগবে। যেমন এই একটা ফন্ট আছে, JetBrains-এর ফন্ট। এই ফন্টটা আমরা ডাউনলোড করে নেব। এটা বেশ পপুলার একটা ফন্ট, আমি ডাউনলোড করেই দেখাতেছি আপনাদেরকে। ইনস্টল কীভাবে করবে সেটাই দেখে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। দেন আমি এটা অফ করে দিচ্ছি। ওকে, এখানে আমি লিখবো সার্চে ভিজুয়াল স্টুডিও কোড, লেখার পর ওপেন করলাম। তো আমার প্রাথমিক অবস্থায় ওপেন হয়ে গেছে। এটা আমি জাস্ট মার্ক টান দিয়ে দেবো, ক্লোজ করে নেব এটা। ওকে, ক্লোজ। ওকে, শেষ। আমার সেট আপ কিন্তু হয়ে গেছে। তো এখন ফন্টটা ইনস্টল করব। এর জন্য আমি এটাকে এক্সট্রাক্ট করে নেব, এক্সট্রাক্ট টু অল, দেন এক্সট্রাক্ট। বা আপনারা যদি WinGP ইউজ করেন তাহলে আপনারা মানে এক্সট্রা হেয়ার দিবেন। ওকে, যাই হোক সমস্যা নেই। তো এক্সট্রাক্ট করার পর ফন্টসে গেলাম, TTF যেটা ফোল্ডার আছে ওইখানে যাব। এই ফোল্ডারটা এখানে কন্ট্রোল A দিয়ে রাইট ক্লিক করে ইনস্টল দিয়ে দেব। তখন আমার সম্পূর্ণ ফন্টটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। ওকে, ইনস্টল হয়ে গেল, শেষ। আমার এই পর্যন্ত কাজ শেষ। এখন আমার পালা হচ্ছে আমার যে এটাকে ওপেন করবো ভিজুয়াল স্টুডিও কোডটাকে। একটা ফাইল ক্রিয়েট করতে পারি, নিউ ফাইল। এখান থেকে ধরুন আপনার একটা ফাইল ক্রিয়েট করি, এখানে নিউ টেক্সট ইন্ডেক্স ডট HTML ক্লিক করলাম, ওপেন উইথ VS কোড, অলওয়েজ ওপেন। এটা ওপেন করে দিলাম, দেন আমার ফাইলটা কিন্তু ওপেন হয়েছে। এখন যদি ধরেন এই যে এখন যে কোডটা হয়েছে, এটা বেশ দেখতে খুব ইয়ে লাগতেছে, ভালো লাগতেছে। তো এটা যদি আমি বেস্ট একটা ইন্টারফেসে নিয়ে আসতে চাই কোড এডিটিংয়ের জন্য, তার জন্য আমার কিছু জিনিসপত্র কিন্তু ইনস্টল করতে হবে। তো প্রথমত এটার ফন্টের কারণে এই সমস্যাটা হচ্ছে। তো এর আগে আমি থিমটা চেঞ্জ করে নিই। এই থিমটা আমার ভালো লাগতেছে না। এই থিমের জন্য একটা এক্সটেনশন আছে অ্যান্ড্রোমিডিয়া থিম, এটা ওপেন করব, কপি করলাম। এগুলো আমি সব কিছু দিয়ে দেবো আপনাদেরকে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। এখান থেকে আপনারা জাস্ট এক্সটেনশন যেটা আছে এখানে যাবেন, গিয়ে সার্চ দিবেন অ্যান্ড্রোমিডিয়া, এন্টার দিবেন। তাহলে দেখবেন প্রথম যেটা আছে 1 মিলিয়ন কত পার্সেন্ট মানুষ ইউজ করছে, এটা ইনস্টল দিয়ে দেবেন। ওকে, এটা কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি কালারাইজার যেটা আছে এটা ইউজ করতে পারেন, অথবা মাউস নিয়ে গেলে দেখতে পারেন বর্ডার, এটা ইউজ করতে। ইটালিকটা আমার ভালো লাগতেছে না, আমি এখান থেকে চেঞ্জ করে নিই। প্রিফারেন্স, থিম, কালার থিম, এখান থেকে আমি কিবোর্ডের কালারাইজার, বর্ডার এটা রাখলাম, বা আপনার যেটা পছন্দ সেটা রাখতে পারেন, সমস্যা নেই। তারপর আমার অটো রিনেম ট্যাগ, এটা ইউজ করব। অটো রিনেম ট্যাগ হচ্ছে, যেমন ধরুন আমি H1 লিখলাম, H1 লেখার পর যদি আমি H2-তে চলে যেতে চাই তাহলে দেখবে যে ক্লোজ যে ট্যাগটা আছে এই ট্যাগটা কিন্তু আমার ইয়ে হচ্ছে না, মানে কি
চেঞ্জ হইতেছে না, অটোমেটিকলি চেঞ্জ হইতেছে না, কারণ আমি ম্যানুয়ালি গিয়ে H2 করতে হইতেছে। তো যার জন্য আমি যদি এখানে অটো রিনেম টেক যদি এক্সটেনশনটা ইউজ করি, মনে করেন একটা প্লাগইন এটা, তাহলে আমার কি হবে, এটা আমি অটোমেটিকলি আমার রিপ্লেস হয়ে যাবে, এটা আমার কাজ করতে আরো দ্রুত সহিতে আমি কাজ করতে পারবো। এখন যদি আমি এটা চেঞ্জ করি, যেমন H1 দিলাম, যেমন সাথে সাথে H1 হয়ে যেতেছে, P দিলাম, P অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেতেছে শেষের টেকটা। ওকে, তো তারপর আমি দেব লাইভ সার্ভার। এটা আমি নেক্সট যেদিন ক্লাস হবে সেদিন আমি লাইভ সার্ভার কাজটা দেখাবো আপনাদেরকে। এটা ইনস্টল করে রাখবেন, বেশ একটা খুব ভালো একটা এক্সটেনশন এটা। এই লাইভ সার্ভারটা ইনস্টল করবেন। তারপর ম্যাটেরিয়াল আইকন থিম, ওকে, এটা ইনস্টল করবেন। এখান থেকে ম্যাটেরিয়াল আইকন থিমটা প্রথম যেটা আসবে সেটা ইনস্টল করবেন, 27 মিলিয়ন। তারপর ম্যাটেরিয়াল প্রোডাক্ট আইকন, এগুলো মূলত সৌন্দর্যের জন্য কাজ করতে যাতে ভালো লাগে। এখান থেকে সেট করে দিবেন ম্যাটেরিয়াল আইকন থিম। তারপর এটা আবার ইনস্টল করে দিবেন প্রোডাক্ট আইকন, এটা আবার ম্যাটেরিয়াল প্রোডাক্ট আইকন সিলেক্ট করে দিবেন। আর যদি এটা না পান তাহলে আপনার ফাইল হতে এই যে প্রিফারেন্স আছে এখান থেকে থিমে গিয়ে যে ফাইল আইকন বা প্রোডাক্ট আইকন এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। সেট প্রোডাক্ট আইকন দিলে ম্যাটেরিয়াল প্রোডাক্ট আইকন এটা সিলেক্ট করবেন। তারপর আমরা পাথ অটো কমপ্লিট যেটা আছে এটা ইনস্টল করব। এটা ইনস্টল করলাম, দেন শেষ। এখন আমার কিছু সেটিংস করতে হবে। ওকে, ফাইল থেকে প্রিফারেন্সে যাব, সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এই যে সেটিংসের একটা আইকন দেখতে পাইতেছেন আপনারা, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমি একটা কোড আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, এই কোডটা আপনারা ইউজ করবেন। যেমন এই কোডটা, এক্সাম্পল আমার যে সেটআপের কোডটা আছে অ্যাকচুয়ালি আমি যেটা ইউজ করি, আমার সম্পূর্ণ কোডটা আপনাদের দিয়ে দিচ্ছি। কপি করবেন, কপি করে আচ্ছা এটা আপনারা জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম। দেন যখন সেভ দিব, কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিবেন, বি দিয়ে পেস্ট করবেন, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার পর সাথে সাথে দেখবেন চেঞ্জ হয়ে গেছে টোটাল, মানে আমার যে ইন্টারফেসটা আছে এটা আপনাদের চলে যাবে। তখন আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন, কাজ করতে সুন্দর লাগবে। তখন আমি PHP ফাইলে যদি কাজ করি, তাহলে অন্যান্য প্রোগ্রামিংয়ে যদি কাজ করি তাহলে দেখবেন সম্পূর্ণ ধরনের সেটআপ আপনি পেয়ে যাচ্ছেন, কোনো ধরনের অসুবিধা হবে না কাজ করতে আশা করি। এই ফাইলটা আমি ওপেন করলাম, অথবা আপনারা ফাইল হতে ওপেন ফোল্ডার অথবা ওপেন ফাইল দিয়ে এটা ওপেন করতে পারেন আপনার ফাইলটা। তো ধরুন এটি এখন কিন্তু ব্ল্যাঙ্ক ফাইল আছে, এই দেখুন 0 KB এখানে আছে। এখন যদি এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করি index.html, তাহলে দেখুন এটা ব্ল্যাঙ্ক। এবং রাইট ক্লিক করে যদি আমি ভিউ সোর্সে যাই, এটাও কিন্তু ব্ল্যাঙ্ক দেখতে পারবেন, মানে কোনো ধরনের কোড এখন আমি লিখি নাই। কোড লেখার জন্য আমার যে কোড সফটওয়্যার এটা ফাইলটা ওপেন করছি আমার index.html, এখানে আমি লিখবো জাস্ট HTML ক্লোন 5 লিখে যদি এন্টার দিই তাহলে দেখবেন অটোমেটিকলি আমার কিন্তু কোডটা কিন্তু লেখা হয়ে গেছে, শর্টকাট পদ্ধতি একদম রেডিমেড। এর মধ্যে আমি যদি H1 লিখি, এগুলো আমি এক্সপ্লেনেশন করবো সম্পূর্ণ কোডগুলো কি কি এখানে দেয়া আছে। হ্যালো লিখে সেভ দিলাম, এন্টার। এই দেখুন এখানে কিন্তু হ্যালো লিখে আসছে। এখানে আপনি রিলোড দিবেন, এটা ফাইলটাকে রিলোড দিবেন, অথবা আপনি ওপেন করে নেবেন এখান থেকে, ডাবল করে ওপেন করলে তারপর দেখতে পারবেন এটা কোডটা আপডেট হবে। আপনি কোড লেখার পর যদি আপডেট না করেন, মানে এন্টার না দেন এখানে, তাহলে কিন্তু এটা রিলোড হবে না, কোডটা আপডেট হবে না। যেমন ধরুন আমি এখান থেকে হ্যালো ওয়ার্ল্ডটা লিখি, আবার সেভ দিলাম, এন্টার। লিখলাম, দেন চেঞ্জ হয়ে গেছে এন্টার দেওয়ার সাথে। এখন আসেন এই কোডগুলো এখানে কি লিখছি আমি, কি কি প্রয়োজন আর কি কি প্রয়োজন নাই এখানে। আচ্ছা এখানে ডক টাইপ, এখানে আমরা যদি আমরা ডক টাইপ লিখি বেসিকলি লেস দেন ডক টাইপ। ডক টাইপ হচ্ছে মূলত আপনি কি ল্যাঙ্গুয়েজ শুরু করতেছেন এটা মূলত মানে ইঙ্গিত করে, এটা HTML, মানে আমি HTML শুরু করতেছি HTML কোড, তারপর লেস দেন HTML লিখে আবার গ্রেটার দেন দিয়ে লেস দেন স্ল্যাশ HTML গ্রেটার দেন।
এটা হচ্ছে কি আপনার HTML এর শুরু, HTML এর শেষ, এর মধ্যে আপনার লিখতে হবে। এগুলোকে মূলত ট্যাগ বলা হয়। এই HTML অথবা P, H1 বা আদার্স যতগুলো ট্যাগ আছে আপনার W3 স্কুলে পেয়ে যাবেন সবগুলো ট্যাগ। তো ওই যতগুলো ট্যাগ আছে এই ট্যাগগুলোকে বলা হয়, এইগুলো ট্যাগ বলা হয় আপনাদের। এদের হেডিংয়ে যান, হেডিংয়ে দেখতে পারবেন H1, H2, H6, প্যারাগ্রাফ, এগুলো সব প্রত্যেকটা কিন্তু ট্যাগ। HTML কে ট্যাগ বলা হয় প্রত্যেকটা জিনিসকে। তো আমি ফার্স্ট একটা কোড লিখতে চাই, তাহলে আমরা প্রথমে আচ্ছা ডক টাইপ, এই ডক টাইপটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনি ডক টাইপ ছাড়াও লিখেন কিন্তু কাজ করবেন। জাস্ট খালি HTML লিখলেন, HTML লিখলাম, লিখার পর এখানে আমি হেড দিব। হেডের ভেতরে এর মধ্যে লিখব টাইটেল। টাইটেল লিখব, আচ্ছা টাইটেলটাকে একচুয়ালি টাইটেলটাকে লিখে দেয় ক্লাস ক্লাস, ওকে সেভ দিলাম। তারপর এখানে আমি বডি লিখব নিচে। আচ্ছা এই যে ট্যাব দিয়ে সরাস, এটা আপনার শিফট ট্যাব দিবেন, কিবোর্ডে শিফট ট্যাব দিলে দেখবেন এটা কিন্তু সরে যাবে, ট্যাব দিলে সরবে, আর শিফট ট্যাব দিলে আবার এটা পিছনে যাবে। শিফট প্লাস ট্যাব, কিবোর্ডের ট্যাব দিলে দেখবেন এটা সরবে, লেখাটা সরবে। অনলি ট্যাব যদি দেন তাহলে সরবে, আর শিফট ট্যাব দিলে এটা পিছনে আবার যাবে। এটা হচ্ছে ট্রিক্স কোডকে ফরম্যাটিং করার জন্য। যদি সবগুলো এভাবে এলোমেলো থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না আপনার কোডগুলো। আমি কি করলাম, এটা ট্যাব দিয়ে সরিয়ে দিলাম, তাতে সুন্দর লাগে দেখতে, কোডগুলো রিড করা যায় প্রয়োজন মতো। এর মধ্যে আমি এই বডি এইখানে লিখলাম হ্যালো। আচ্ছা তো এই যে এখানে হেডের মধ্যে টাইটেল দেবেন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যখন এটা ওপেন করবেন তখন দেখবে এখানে যে একটা নাম দেখতে পাচ্ছেন মাই HTML, এটা কিন্তু লেখা আসছে আপনার এই টাইটেল থেকে। এই টাইটেল ট্যাগ থেকে এর মধ্যে আমি যা লিখছি যার কারণে এখানে কিন্তু শো করবে। আর হেডের মূল কারণ হচ্ছে হেডের ভিতরে আবার কেন লিখলাম এটা, আমাদের যেগুলো ফাইল লোড হবে বা নেক্সট টাইম আমরা দেখবো কীভাবে CSS লোড করতে হয়, জাভা কীভাবে লোড করতে হয়, তো এই লোড করাটা কিন্তু হেডে করবো আমরা সবগুলো। তারপর দেখেন এখানে আইকন, প্রত্যেকটা একটা দেখবেন আইকন আছে, এই দেখেন আইকন আছে। তো ওই আইকনগুলো কোথা থেকে আসে? হেড থেকে আসে। ওই হেডে কিন্তু ইনক্লুড করা হয়, যার কারণে আমরা এখানে দেখতে পারি আইকনটা। যেহেতু আমার এখানে আইকন নাই, জাস্ট কারণে এখানে ওয়েবের একটা আইকন দেওয়া আছে, এটা বাই ডিফল্ট। আপাতত আমরা হেড এইটুকুই বুঝি। তার বডি, আর বডি হচ্ছে আপনার যতগুলো ডিজাইন দেখতেছেন এখানে, এই একটা ডিজাইন ধরেন ওয়েবের, আর এই একটা ডিজাইন ধরেন, এই মাঝখানে যতগুলো সম্পূর্ণ ডিজাইনটা আছে এটা কিন্তু আপনার বডির ভেতরে। এই বডি দুই ট্যাগের মধ্যবর্তীতে ডিজাইন যা করা হয়েছে, কোড লিখে হয়েছে, তার মাধ্যমে এই ডিজাইনটা শো করতেছে। যা কিছু করবো আমরা বডির ভিতরে করবো। তো বডির ভিতরে H1, H2 হেডিং 2 দিলাম, তারপর এখান থেকে আপডেট দিলাম। আচ্ছা এখন আসি H1, H2 বা H3 এগুলো কি? এগুলো হচ্ছে কি আপনার হেডিং 3 नीचे करिएगा D4 heading 5 heading 6 এন্টার, এই দেখুন। আচ্ছা আমরা অনেক ওয়েবসাইটে দেখি এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ফরম্যাটে লেখা আছে, মানে বোল্ড বড় সাইজে লেখা আছে, আর এটা কিন্তু আরেকটা সাইজে লেখা আছে। তো এই যে সাইজের যে ব্যবহার, এটা মূলত কিন্তু H1, H2, H3 তে কাজ করে। যেমন ধরুন H1 হচ্ছে গিয়ে সবচেয়ে বড়, এইটা হেডিং 1 দিয়ে দিই, তাহলে দেখবেন H1 হচ্ছে কি সবথেকে বড়, আর H2 হচ্ছে এর এক সাইড ছোট, আর H2 এর এক সাইড ছোট হচ্ছে H3। তো এভাবে মূলত আপনার ডিজাইন অনুসারে, বা আপনি যে ডিজাইন করবেন, আপনার হতে পারে হেডিংটা বেশ বড় দেখাতে হবে আমার, আর একটা হতে পারে আপনার ছোট দেখাতে হবে। তো ওই সাইজ মোতাবেক আপনি সাইজ করে নিতে পারবেন।
জাস্ট খালি H3H2H4 দিয়ে। এখন আমি চাইতেছি যে ধরুন এই যে লেখাটা ছোট হইছে, তো ওই ছোট কিভাবে হইছে ওইটার জন্য আমার p ট্যাগ ইউজ করতে হবে। যখন p ট্যাগ ইউজ করব, দিস ইজ মাই নিউ ক্লাস, আমি p ট্যাগের মধ্যে দিস ইজ মাই নিউ ক্লাস লিখলাম। লেখার পর আমি আমার এখান থেকে রিলোড দিই, তাহলে দেখবেন এটা কিন্তু ছোট সাইজের হাতের হয়ে গেছে লেখা। এটা কিন্তু ছোট সাইজের লেখাটা হয়ে গেছে, মানে এই সাইজের হয়ে গেছে এখন। তো মূলত এখানে H1 হইছে, আপনি যদি রাইট ক্লিক করে দেখতেছেন তাহলে দেখতে পারবেন এই দেখেন H3 ট্যাগ ইউজ করছে। এখানে আমি একটু সাইজ বড় করলে তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। এই দেখেন এখানে কিন্তু H3 ইউজ করছে ট্যাগ, এর মধ্যে H3, আর এটা কিন্তু আপনার একটা ডিবির মধ্যে লেখছে, মানে পি ট্যাগ পির মধ্যে দিয়ে হইছে এটা। এই হচ্ছে কি বেসিক HTML এর শুরু করতে গেলে আপনার প্রয়োজন। আচ্ছা এখন আসেন এই যে AHRF যেটা আছে লিংক, আচ্ছা এটা আমরা কপি করলাম, কপি করে ধরেন এই বডির ভিতরে আমরা সবকিছু লিখবো। ওকে, এ লিংক, এ লিংকের মধ্যে আমি আউটপুটটা একটু এখানে যখন আমি এই লিংকে ক্লিক করব তখন দেখবেন আমার যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। মানে একটা লিংক থেকে আরেকটা লিংকে যে ট্রান্সফার হয় এটা মূলত হচ্ছে আপনার এই লিংকের কারণে হচ্ছে। যেমন ধরুন আমি এখানে একটা যদি ক্লিক করি, এখানে পাইথনে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমাকে পাইথনের পেজে কিন্তু নিয়ে যাচ্ছে। ওই যে নিয়ে যাওয়ার কাজটা করে এটা মূলত এই লিংকে করে, মূলত এই ট্যাগের মাধ্যমে হয়, এই ট্যাগের মাধ্যমে মূলত ট্রান্সফারের কাজটা হয়। তো এ ট্যাগ যখন আমরা দিব, এ লিখবো, এ লিখার পর এইচআরএফ হচ্ছে আপনার মানে কোথায় ট্রান্সফার হবে, আপনার কোন ইউআরএল এ কোন লিংকে কোন ওয়েবসাইটে যাবে, এটার মধ্যে এইচআরএফ দিয়ে এটা আমরা নির্দিষ্ট করে দিতে হবে। এইচআরএফ লিখে ইকুয়াল, মানে এটা মূলত অ্যাট্রিবিউট বলা হয় এদেরকে, অ্যাট্রিবিউট। তো ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দেবো, ডাবল কোটেশন দিয়ে এখানে আমি লিখবো http ক্লোন / আমার অ্যাড্রেসটা লিখে দিলাম ওয়েবসাইটের, তারপর গ্রেটার দেন, এর মধ্যে লেস দেন দিয়ে স্ল্যাশ দিয়ে এ আবার গ্রেটার দেন, মানে এটা ক্লোজ করে দিলাম ট্যাগটা। এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা আবার শেষের ট্যাগ। ওকে, এগুলো প্রত্যেকটা কিন্তু ট্যাগগুলো শুরু হয় এবং শেষ হয়, এর মধ্যবর্তীতে যা লিখবেন তাই কিন্তু প্রদর্শন হবে HTML এ। এর মধ্যে আমি যদি এখন সেভ দিলাম, ধরুন আমি মাঝখানে কোনো কিছু লিখলাম না, এই দুইটার মধ্যে ইন্টি রাখলাম, তাহলে কিছু দেখাবে? কিছু নাই, একদম ব্ল্যাঙ্ক। ওকে, যখনই আমি এখানে কিছু লিখবো, এখানে কি দিয়ে শুরু করছেন এই ট্রেকগুলা? বুঝে এই যে শুরু করছেন ইউআরএল দেওয়ার প্রথমে, এগুলা কি দিয়ে শুরু করছেন? হ্যাঁ, এখানে তারপর স্পেস এইচআরএফ। ওকে, বুঝছেন? এখন আচ্ছা আমি দেখাই একটু কাট করে বোঝানোর জন্য। এই দেখেন, এটা তো বুঝতে পারছেন এ দিয়ে, তারপর এখানে এ স্পেস দিয়ে দিলাম। স্পেস দেওয়ার পর আমি এইচআরএফ ইকুয়াল দিয়ে আমার যে কোটেশন আছে এবার এটা দিবেন না, এটা দিলে কাজ করবে না, কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন। ডবল কোটেশন। হ্যাঁ, ডাবল কোটেশন দেওয়ার পর এখন এর মধ্যবর্তী ডবল কোটেশন মধ্যবর্তীতে আমি লিখবো আমার অ্যাড্রেস বা যেটা আপনার ওয়েবসাইট আপনি যেটা চাচ্ছেন ওইটা দিবেন। তারপর এখানে আমরা ডিসপ্লেতে কোন নামটা হবে, মানুষ কি নাম দেখবে এটা দিবেন এখানে। তারপর লাস্টে আমি শেষ করে দিলাম, মানে এটা আমি ক্লোজ করে দিলাম, এটা একটা সেভ দিলাম, কন্ট্রোল S দিয়ে অথবা এখান থেকে সেভ দিয়ে তারপর এখানে আমি এন্টার দিব। তাহলে দেখতে পারবেন এখানে ক্লিক হেয়ার আছে। তো ক্লিক করার পর দেখবেন অটোমেটিকলি আমার ওয়েবসাইটে ট্রান্সফার করে নিচ্ছে। তার মানে আমরা যে লেটার দিয়ে শুরু করছি এই লেটার দিয়ে শেষ করতে হবে। জি 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 জি
ওই কিন্তু এভাবেই হয়। ধরেন H1 দিয়ে শুরু করলে H1 শেষ এখানে, H2 দিয়ে H2 শেষ, মানে শেষ করতে হবে। ধরেন আমি এভাবে লিখছি, আপনি চাইলে এন্টার দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে শেষ করতেই হবে। আর যদি শেষ না করেন তাহলে কিন্তু সমস্যা হবে। এই দেখেন এটা কিন্তু শেষ নাই, তো শেষ করতে হবে এটা। ওকে, ওকে ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আসেন তো নিচের দিকে যাই আমরা। আচ্ছা এখন ইমেজেরটা আসি। ইমেজের কাজটা আমরা অনেক নিউজ দিয়ে দেখি না, যেমন ধরেন একটা ইমেজ আমি ক্লিক করলাম, তখন দেখা যায়, আচ্ছা এইটা একটু ফলো করি। দেখেন এখানে একটা ইমেজ আছে, হ্যাঁ, একটা পিকচার আছে, পিকচার নিচে একটা নাম আছে, দেন একটা ডেসক্রিপশন আছে। তো যখন আমি এই পিকচারে ক্লিক করছি, তখন দেখবেন আমাকে একটা পেজে নিয়ে যাচ্ছে, নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে, বা আরেকটা ট্যাবে কিন্তু ওপেন হইতেছে। তো এই যে সিস্টেমটা করছে, এটা মূলত এয়ারটেকের দিয়েই করা হয়েছে। কিন্তু আমরা অতক্ষণ দেখছিলাম যে ইমেজ ছাড়া। এখন আমরা ট্রাই করব ইমেজ দিয়ে কিভাবে এই কাজটা করা যায়। ধরুন এই প্রজেক্টটা করে ক্লিক করলে যাতে চলে যায় ইমেজ সহকারে। তো আমরা একটা ইমেজ সেভ করি, দেই এই ইমেজটা সেভ দিয়ে একটু। আচ্ছা এখানে কিছু একটা ফরম্যাট আপনাদেরকে বলে রাখি, যে পিএনজি যেগুলো আছে, যে ইমেজগুলো আছে বা জেপিজি আছে, দেখবেন .jpg .png। পিএনজি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট। আপনারা যদি এখন পিএনজি লোগো সার্চ করেন গুগলে দেখবেন, তাহলে কিন্তু ট্রান্সপারেন্ট আসবে, মানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, মানে চাইলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। এটা হচ্ছে পিএনজি কে বলে। আর জেপিজি মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে একদম পার্মানেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে রিমুভ করা যাবে না। যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটাই আপনাকে ইউজ করতে হবে। তো ওয়েবের ক্ষেত্রে আমরা পিএনজি যেটা আছে সবথেকে এটা ভালো হয় ইউজ করা। তো যাই হোক, তো ধরুন আমরা দুইটা ইমেজ সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার কোড এডিটর যেটা আছে এখানে গেলাম, আর আমার ডেস্টিনেশন যে ফোল্ডারটা আছে, মেইন যে ফোল্ডার, সবসময় একটা ফোল্ডার ক্রিয়েট করে, যেমন আমি ওয়েব ক্লাস একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ওই ফোল্ডারের ভেতরে আমার যাবতীয় যে কোডিং আছে বা ডিজাইন আছে, যেটুগুলা ফাইল আছে, ইমেজ হোক বা সিএসএস ফাইল হোক, সবগুলোই কিন্তু একটা ফোল্ডারের মধ্যে রাখবো। রাখার পর দেন আমি এটাকে সাজাতে পারবো, কি হবে না হবে, কোন ফোল্ডার কিভাবে থাকবে, এগুলো আমি দেখে দিচ্ছি। এখন টেমপ্লেট কিভাবে সাজাতে হয়, একটা ফোল্ডার স্ট্রাকচার সুন্দর করে সাজাতে হয়, ওইটা আমি দেখাচ্ছি এখন। ধরুন এই যে ইমেজটা এখন আমি দুইটা সেভ দিলাম, এটা হচ্ছে আমার HTML ফাইল। এটাকে আমি একটা ফোল্ডার করে নেব এখান থেকে, আইএমজি ফোল্ডার করতে পারি। আর আরেকটাও যদি দেখা যায়, এটা আমি সিঙ্গেল কিন্তু ফাইল ওপেন করছি। এখানে আমি শুরুতে দেখাইছিলাম যে এভাবে আমি একটা ড্র্যাগ করে ওপেন করছি ফাইলটা। হ্যাঁ, আমি সিঙ্গেল ফাইল এডিট করতে পারবো এইভাবে। আর যদি আমি চাই সম্পূর্ণ প্রজেক্ট, মানে এই যে আমার ওয়েব ক্লাস যেটা আছে, সম্পূর্ণ প্রজেক্টে আমি বিএস কোড ওপেন করবো, তার রাইট ক্লিক করে ওপেন উইথ কোডে ওপেন করে নেবো এটা। তাহলে আমার কী হবে, সম্পূর্ণ যে ফোল্ডারটা আছে এই ফোল্ডার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। অথবা আমি ফাইল হতে ওপেন ফোল্ডার দিয়ে ওপেন করতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, যে কোনো একটা ওপেন করলেই হবে, আপনার প্রবলেম নাই। তো এখন দেখুন এখানে যে এক্সপ্লোরটা আছে, এখান থেকে যদি এটা না আসে তাহলে আপনার ভিউ হতে এক্সপ্লোরে চলে যাবে, তাহলে এটা কিন্তু এই অপশনটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফাইলগুলো আছে এখানে, বা মেইন ডাইরেক্টরিতে যে ফাইলগুলো আছে, এগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমি চাইলে এখান থেকে ফোল্ডারে ক্লিক করব, নিউ ফোল্ডার, এখান দেবো আইএমজি মানে ইমেজের ফোল্ডারে, এটার ভিতরে আমার ইমেজ থাকবে, সবগুলো ইমেজ এই ফোল্ডার ভিতরে থাকবে। আমি এবার ক্লিক করে ড্র্যাগ করে এখানে দিতে পারবো ফাইলগুলো এভাবে, অথবা আমি আমার এখানে মুভ করাতে পারবো ফাইলগুলো, সমস্যা নেই। আইএমজির ভিতরে দিয়ে দিলাম, তারপর ক্লোজ করে দিই। আর এটা হচ্ছে ইন্ডেক্স। ওকে, আচ্ছা ইন্ডেক্সের একটা এর আগে বলে রাখি, index.htmlটা কি, মানে ইন্ডেক্স নামটা কেন ইউজ করা হয়েছে। চাইলে আমি ভিন্ন নাম ইউজ করতে পারি, সমস্যা নাই। আচ্ছা এটা একটু পরে উদাহরণ দেবো, এর আগে একটা ফাইল ক্রিয়েট করে নিই। এটা ধরুন
HTML। কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি এখন, যে ইমেজে ক্লিক করলে আমার অন্য একটা পেজে নিয়ে যাবে। তো প্রথমে আমার জানতে হবে ইমেজ কীভাবে নিয়ে আসতে হয়। এখন তো জানলাম কীভাবে লিঙ্ক করতে, সেটা জানলাম। তো ইমেজ যদি নিয়ে আসতে পারি তাহলে আমি লিঙ্কও করতে পারবো। তো ইমেজ নিয়ে আসার জন্য আমাকে প্রথমে আইএমজি দিতে হবে। আইএমজি মানে ইমেজ ট্যাগ। তো ইমেজ এন্টার যদি দিই তাহলে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এটা কিন্তু এই কাজটা করতেছে বিএস কোডে করতেছে, আমার কিন্তু টাইমটা শর্ট হয়ে যাচ্ছে। দেখুন, আমি যদি চাইলে আবার এইভাবে লিখতে পারতাম, আইএমজি স্পেস এসআরসি। আর সবসময় চেষ্টা করবেন সম্পূর্ণ কোড নিজে নিজে টাইপ করতে। রেডিমেড কিন্তু আমি এন্টার দিলেই চলে আসতেছে, ইকুয়াল কোটেশন চলে আসতেছে। কিন্তু এটা না করে আপনারা কি করবেন, সম্পূর্ণ কোড নিজে নিজে টাইপ করার চেষ্টা করবেন। তাহলেই হবে কি, আপনার এক টাইপের স্পিডের দক্ষতা বাড়বে, আর আপনি ডিসপ্লে থেকে তাকিয়ে থেকে কোড করতে পারবেন। সব থেকে এটা বেটার। আর নিজে টাইপ করলে কি হবে, যেমন আপনার ট্যাগের নামগুলোই কিন্তু মনে থাকবে, কোন ট্যাগের কী কাজ। আর অনেক সময় মাথায় আসতে পারে যে এগুলা কি দিচ্ছি, বা কীভাবে একটা ডিজাইন হতে হবে, বা অনেক ধরনের সমস্যা হতে পারে, এগুলো তো আমার সম্ভব কিনা, এগুলো কোড আমি কীভাবে মনে রাখবো। মনে রাখার চিন্তা বাদ দিয়ে দেন। আপনি যদি কোড যদি লিখতে পারেন, মানে জাস্ট কপি, কোনটা কি হইতেছে যাচ্ছে এইটুকু মনে রাখতে পারেন, তার বাকিগুলো আপনার অটোমেটিকলি মনে হবে যে এখন আমার এই ট্যাগের এই কাজটা হবে। এটা মাথায় অটোমেটিক চলে আসবে। যেমন এক্সাম্পল ডক্টররা এত হাজার হাজার মেডিসিনগুলো মুখস্থ করে রাখে না। এইটা ওষুধ দিতে দিতে মাথায় রুগী দেখলে মাথায় চলে আসে যে এই ওষুধটা তাকে দিতে হবে। তা মাইন্ডই এটা আপনাকে বলে দেয়। ভাইয়া ক্লাস রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে ভাই। তো যাই হোক, এখানে আমরা আইএমজি দিব, আইএমজি এসআরসি ইকুয়াল, মানে ওই অ্যাট্রিবিউটটা ইউজ করব, ইকুয়াল ডাবল কোটেশন, তারপর কিন্তু স্ল্যাশ ক্লোজ করে দেবে এটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সব ট্যাগে কিন্তু খেয়াল করবেন লাস্টে দিয়ে এভাবে নাম দেওয়া হয়েছে। যেমন এখানে এ আছে, এখানে আবার এ আছে। আমার একটা মিস্টেক হয়েছে। আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে। তো এখানে কিন্তু এ আছে, এখানে কিন্তু এ আছে, পি আছে তখন শেষের দিক, কিন্তু আইএনজিতে লাস্টের দিকে কোনো ট্যাগ নাই। মানে এই একটা পার্থক্য আপনার HTML এর মধ্যে, যে লাস্টের দিকে ইমেজের ক্ষেত্রে লাস্টে কিন্তু নেই, আপনার কিন্তু ট্যাগ নাই। মানে এটা দিয়ে আপনি স্ল্যাশ দিয়ে ক্লোজ করে ফেলতেছেন এক লাইনে ইমেজের ট্যাগটাকে। চাইলে আপনি স্ল্যাশ দিতেও পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই, কাজ করবে, কোনো প্রবলেম নেই। তো আমি এসআরসি ইকুয়াল দিয়ে এখন আমার এই ফোল্ডারের যে নামটা আছে, দেখুন এখানে আইএমজি, আমার কিন্তু ফোল্ডার নাম কি আইএমজি ডট স্ল্যাশ যদি দেই তাহলে দেখতে পাবেন আমার সম্পূর্ণ ডিরেক্টরিটা শো করবে। এখানে যা যা আছে, এখানে ফোল্ডারের নামটা এভরিথিং শো করবে। তো এখানে ডট স্ল্যাশ দেওয়ার পর আইএমজি স্ল্যাশ কোন ইমেজটা আনতে চাচ্ছি, পোস্ট ইমেজটা নিয়ে আসতে চাচ্ছি, পোস্ট দিয়ে দিলাম। চাইলে আবার এটাকে আমরা কেটেও দিতে পারেন, সমস্যা নাই, অথবা আপনি নিজেও লিখে দিতে পারেন আইএমজি স্ল্যাশ পোস্ট ডট ইএনজি। তারপর সেভ দিবেন ইমেজটাকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার পর আমার ফাইলটা ওপেন করবো, index.html, এন্টার দেবো, তাহলে দেখতে পারবেন এখানে আমার ইমেজটা চলে এসেছে। আবার সেকেন্ড যদি আমি ইমেজটা নিয়ে আসতে চাই, আইএমজি স্ল্যাশ আপনার পেমেন্ট, মনে হয় পেমেন্ট ডট পিএনজি, এগুলোর প্রয়োজন নাই, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এন্টার দিয়ে দিলাম, তাহলে এখানে দেখুন আবার ইমেজটা আমার কাছে চলে এসেছে। ইতাগো কি হইছে? তাহলে দেখুন এখানে আমার দুটো ইমেজ কিন্তু চলে এসেছে। এখন দেখুন এখানে ইমেজের ক্লিক করে কিন্তু কাজ হইতেছে না। মানে এখানে যা কাজ হয়েছিল যে ইমেজে ক্লিক করলে একটা পেজে নিয়ে গেছে, কিন্তু এই কাজটা কিন্তু এখানে হচ্ছে না, কারণ আমি শুধুমাত্র ইমেজ শো করছি এখানে দেখুন, কিন্তু এটার উপর কোনো অ্যাকশন দেওয়া হয়নি। কি হবে এর মধ্যে,
যদি আমি চাই ধরেন এখানে লিঙ্ক দেওয়া লাগবে। হ্যাঁ লিঙ্ক দিতে হবে। Right. এটা কিভাবে দেবো? লিঙ্ক দিতে গেলে ধরুন পেমেন্টের যে অপশনটা এটাকে আমি লিঙ্ক করব। লিঙ্ক করতে গেলে আমাকে দিব, এর মধ্যে এইটা একটা শুরু হয়েছে, এটা এখানে গিয়ে শেষ হয়েছে। এর মাঝখানে আমার ইমেজ যেটা আমি ওপেন করছিলাম, ইমেজের কোডটা কিন্তু এখানে পেস্ট করে দেব। এখন আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিব, http:/google.com। ওকে, দিলাম, আবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এই লিঙ্কে দেখুন মাউসের পয়েন্টার দিকে খেয়াল করুন, এটা কিন্তু মাউস পয়েন্টার, আর এটা কিন্তু হ্যান্ড কার্সার হয়েছে। তো এর মধ্যে কি মানে ক্লিক করলে আমার গুগল এখন নিয়ে যাবে। ভাই এই জিনিসটা আবার দেখিয়ে দেন। আচ্ছা, আবার দেখে দিচ্ছি। ওকে ওকে, এই কোডের একটু পার্থক্য খেয়াল করেন। প্রথম কত হচ্ছে, আচ্ছা একটি কাজ করি, ইমেজের হাইটটা যদি একটু কমিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে অসুবিধাটা কম হবে। এখানে বড় বড় দেখাচ্ছে। ইমেজের হাইট যদি ছোট করতে চাই তাহলে আমার এখানে একটা কোড লিখতে হবে, হাইট উইথ দিলাম আপনার 200 আর হাইট দিলাম 200, সেট দিলাম। সেট দেওয়ার পর আবার এন্টার দিলাম, তাহলে দেখবেন এটা ছোট হয়ে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন? তো ঠিক এমনি আর আমি হাইট নাও দিই, সমস্যা নাই। হাইট দিলে কেমনটা নষ্ট হয়ে যাচ্ছে, এন্টার দিন, এই দেখুন ছোট হয়ে গেছে এটা সাইজ। তো ঠিক আমি ওইটার সাইজটা ছোট করে ফেলি, এখানে স্পেস দিয়ে উইথ লিখলাম 200 পিক্সেল দিয়ে দিলাম। আপনার চাই না আপনার সাইজ মোতাবেক আপনি দিতে পারেন, বড় বেশ ছোট করতে পারেন, সমস্যা নেই। তারপর এন্টার দিয়ে দিলাম, তাহলে দেখুন একটা কিন্তু ছোট ছোট হয়ে গেছে এখন সাইজ। তো এখন দেখুন এখানে যে বিষয়টা, যে প্রথম যে ইমেজটা আছে পোস্ট ইমেজ, হ্যাঁ এখানে কিন্তু লিঙ্ক আপ করা নাই। প্রথমটা কিন্তু সিঙ্গেল লিঙ্ক আছে, ইমেজ নাই, আর এটাতে কিন্তু অনলি ইমেজ আছে, লিঙ্ক নাই। এই কোড দ্বারা কিন্তু লিঙ্ক নাই। আর নিচের যে কোডটা আছে কিন্তু এই এয়ার ট্যাগের মধ্যে দিয়ে ওই যে ক্লিক হেয়ার যেখানে আছে, এখানে যদি আমি এই ইমেজটা দিয়ে দেই, কাট করে ধরুন এখানে পেস্ট করে দিলাম, ক্লিক হেয়ারটা রিপ্লেস করে img src ইমেজ যেটা আছে উইড একটু বাড়িয়ে দিলাম, দেন সেভ দিয়ে দিলাম, এন্টার দিলাম, তাহলে দেখবেন এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। ক্লিক করলে কিন্তু চলে যাবে, বুঝতে পারছেন? আবার চাইলে আমি এটাও করতে পারি, দেন পেমেন্ট অপশন, এটা কিন্তু রিমুভ করে দিয়ে এটাকে রিপ্লেস পোস্ট করে দিলাম, এন্টার। এই দুটো কিন্তু এখন লিঙ্ক, এটাও লিঙ্ক, এটাতে গুগলে যাচ্ছে আর এটাতে আমার সার্চ কোর্সে নিয়ে যাচ্ছে, ইমেজের যেটা ছিল। ওকে, তো এটি মূলত ক্লিয়ার। এখন ধরুন আমার কিন্তু এটা কিন্তু ফোল্ডার থেকে আসতেছে, আমার যে ফোল্ডার ইমেজটা আছে এই ইমেজের ফোল্ডার থেকে কিন্তু ইমেজটা লোড নিচ্ছে। তো আমি এখন চাচ্ছিলাম যে একটা সার্ভার থেকে ইমেজ নিয়ে আসছে, আমার ফোল্ডার কিন্তু সেভ নেই। ধরুন এই ফোল্ডারে একটা ইমেজ সেভ নাই, ওই আমি উইথাউট সেভ ছাড়া আমি সার্ভার থেকে ডিরেক্টলি ইন্টারনেট থেকে ইমেজটা আমার পেজে শো করাবো। তার জন্য ধরুন এই ইমেজটা আছে web.dev যেটা আছে, ওইটা রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস যেটা আছে এটা আমি কপি করলাম, কপি করে দেন আমার VS কোডে গেলাম, যাওয়ার পর এই যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেস বারটা রিপ্লেস করে দিলাম। সরি এটা আমি ধরেন http://web.dev, হ্যাঁ এই হচ্ছে তার ইউআরএল। src তে দিয়ে দিলাম আমি যে ইমেজের কপি করছিলাম, এই যে ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস, এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমার পেজে যেটা আছে, সরি আমার পেজ index.html, এটা ওপেন করলাম, তাহলে দেখবেন এখানে কিন্তু আসছে। এখানে ক্লিক করলে এই লোগোতে ক্লিক করে দেখবেন আমার web.dev নিয়ে গেছে। এটা মূলত আপনার সার্ভার থেকে নিয়ে আসতেছে। যদি ইন্টারনেট অফ হয়ে যায় যদি আপনার ইন্টারনেট অফ হয়ে যায় তখন দেখবেন এটা কিন্তু লোড নিচ্ছে না এই ইমেজটা, বাকি সবগুলো লোড নিবে কিন্তু এই ইমেজটা নিবে না।
কারণ হচ্ছে এটা আপনার ইন্টারনেট থেকে নিয়ে আসছেন আপনি। সবথেকে বেস্ট হচ্ছে যে কোনো ফাইল হোক এটা আমি সেভ দিয়ে আমার ফোল্ডারে নিয়ে যাব। আমার একটা ইমেজের ফোল্ডারে বা এর মধ্যে অন্য কিছু ফোল্ডারে থাকে, আমি এখানে নিয়ে গিয়ে সেভ দিয়ে এটা পেস্ট করে নিব। তারপর আমার কোডে আমি ঠিক এইভাবে লিখবো ইমেজ। আচ্ছা ধরুন এটাকে আমি সেভ দিই, আপনাকে সেভ দিয়ে দেখাই যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীতে। সেভ ইমেজ, ইমেজ এখান থেকে একটা ফোল্ডার করলাম, ধরুন লোগো ফোল্ডার, create some logo, create logo, type in logo. ওকে, এখন ধরুন এই জায়গায় আমি img/logo মানে লোগো ফোল্ডার একটা আছে, এটা দেখুন img-র ভেতরে লোগো ফোল্ডার আমি ইতিমধ্যে করছি। লগোর ভেতরে স্ল্যাশ দিয়ে মানে কি, এই ফোল্ডারের ভেতরে তুমি যাও, স্ল্যাশ দিয়ে ঢুকলাম, ঢোকার পর এখানে ওয়েব আমার যে লোগোটা আছে যে নামটা এখানে দিয়ে দিব, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আপনারা সবাই মিউট করে নেবেন প্লিজ। এন্টার যখন দিব তখন দেখতে পারবেন এই ইমেজটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু এখন কিন্তু সার্ভার থেকে না, এখন কিন্তু আমার মূল যে ফোল্ডারটা আছে রুট ফোল্ডার ওয়েবসাইটের আমার এখান থেকে নিয়ে আসতেছে। তো ওকে, এটা অতক্ষণ জানলাম যে ইমেজ মানে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এখন আমি যদি চাই যে আমার একটা পেজ থেকে, দেখো না এটা একটা ইন্ডেক্স পেজ আছে তাই না, তো এই পেজে ক্লিক করলে আমার অ্যাবাউট পেজে যেতে চলে যায়। আমি ইতিমধ্যে যে একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করছি, এটা about.html, আমি চাচ্ছিলাম যে লিঙ্কে ক্লিক করলে যে আমার অ্যাবাউট যে পেজটা আছে এটিতে মানুষ যেন চলে যায়, মানে ট্রান্সফার যেতে হয়ে যায়। তো এটা করার জন্য জাস্ট এটা বেশ সিম্পল কাজ। যেমন ধরেন এখানে আমি আরেকটা লিঙ্ক করি, লিঙ্ক about.html এটা লিখে দেব .html। এখানে জাস্ট আমার পেজের নামটা আছে, এই যে এই নামটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ধরেন এখানে আমি এন্টার দিলাম, এখানে দেখতে পাচ্ছেন রিড মাই অ্যাবাউট আছে। যখন ক্লিক করব তখন কিন্তু আমার অ্যাবাউট পেজে নিয়ে গেছে। ওকে, তো আমার অ্যাবাউট পেজে গিয়ে ধরেন আমি আবার এই কাজটা করি, ব্যাক টু মাই, আচ্ছা ব্যাক টু হোম দিয়ে দেয়। ওকে, এ লিঙ্ক এটার index.html দিয়ে দিলাম। ওকে, এখন আমার অ্যাবাউট পেজ, এখন অ্যাবাউট পেজে যখন ব্যাক টু হোম দিলাম তখন দেখবেন ইন্ডেক্স পেজে চলে আসছে। এই হচ্ছে গিয়ে লিঙ্ক আপের যে কাজটা। যখন আমরা এখন এই মুহূর্তে আছে index.html আছে। ওকে, ইন্ডেক্স যে নামটা আছে এটার একটু সমাধান করি। অন্যান্য নাম যতগুলো আপনি ওয়েবসাইটে ঘাটাঘাটি করুন বা টিউটোরিয়াল দেখুন সবাই কিন্তু ইন্ডেক্স নামটা ইউজ করে। ইন্ডেক্স নামের বিশেষত্ব, ইন্ডেক্স নামটা কেন দিতে হবে আমার? আমি জাস্ট করি ইন্ডেক্স নাম না দিয়ে অন্য নাম কোনো দিতে পারবো না? হ্যাঁ, অন্য নাম দিতে পারবো, কিন্তু ইন্ডেক্স নামটা বেশ প্রয়োজন। কি জন্য প্রয়োজন? যেমন ধরুন এক্সাম্পল, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা প্রধান পেজ আছে, প্রধান হোম পেজ আছে। আপনি তো অন, যেমন ধরুন W3 স্কুল যখন লিখলাম, w3school.com যখন দিলাম, তখন এই যে প্রধান একটা ওয়েবসাইটটা, ওকে, আমি যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো লিঙ্কে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত ডিজাইনটা চেঞ্জ হচ্ছে না, তাই না? এই দেখুন এটা যে /js ডিফল্ট, এটা আরেকটা পেজে গেছে, তারপর না ডিজাইন চেঞ্জ হয়েছে। এর আগে তো এটা হচ্ছে মূল পেজ। তো এখন আপনি চাচ্ছেন যে আমার কেউ ওয়েবসাইটে যখন প্রবেশ করবে তখন সাথে সাথে যেন মূল যে আমার পেজটা আছে, প্রধান যে পেজটা আমার আছে, এটা যেন শো করে। তো এটি করার জন্য মূলত আপনার ইন্ডেক্স নামটা সে বেছে নেয়। সার্চ ইঞ্জিন কি মনে করে, যতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন এখানে এক্সাম্পল মনে করুন এখানে আমার হাজার হাজার অনেক পেজ আছে। ওকে, তো হাজার হাজার পেজ থেকে যখন আপনার w3school.com দিলাম তখন সার্চ করবে যে ইন্ডেক্স নাম আছে কিনা এই ওয়েবসাইটের মধ্যে। যখনই ইন্ডেক্স নামটা পাবে আপনার, তখনই সে মনে করবে এটা হচ্ছে তার প্রধান পেজ, আর ওই প্রধান পেজটাকেই হোম পেজ হিসাবে সামনে শো করবে। যেমন সহজকোর্স.com দিলাম,
আমার প্রধান পেজ কিন্তু এটি ইন্ডেক্স পেজ, এটা কিন্তু শো করতেছে। অনেক সময় ভাইয়া হোম HTML এগুলা দেওয়া থাকে। home.html হ্যাঁ, home.html-টা দিবেন না, index.html-টা দিবেন। ওকে। আর অ্যাবাউট বা আদার যে অন্যান্য পেজ দেন, সমস্যা নাই, নাম দেন, কারণ এগুলো কিন্তু লিঙ্কের মাধ্যমে যাবে। যেমন আমি একটা কি কাজ করলাম, সব ধরনের লিঙ্ক যেটা আছে আপনার মূলত ইন্ডেক্স পেজ থেকে সব ধরনের লিঙ্কটা প্রোভাইড হয়। যেমন আমি একটু যে কাজটা করলাম, মূলত এখানে দেখুন, আমি একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর এই যে আমার রিড অ্যাবাউট আছে, হোম পেজ থেকেই কিন্তু অন্যান্য পেজে ট্রান্সফার হইতেছে, আবার ব্যাক হইতেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে সিস্টেম। জি। তো আপনার যা কিছু করেন না কেন, সব কিছু ইন্ডেক্স পেজে সব কিছু ডিজাইন রাখবেন, লিঙ্ক রাখবেন, তখন গিয়ে মানুষ আপনার অন্যান্য লিঙ্কে ঢুকতে পারবে। এখন ধরুন আমার অ্যাবাউট পেজটা আছে, এখন আমি কিন্তু ইন্ডেক্সে আমার অ্যাবাউট পেজ দেই নাই, কি দেই নাই, ডিজাইনটা রাখি নাই বা লিঙ্কটা রাখি নাই, তখন কি মানুষ পাবে না? হ্যাঁ, ম্যানুয়ালি পাবে। কিভাবে? যখন আমি about.html লিখবো, তখন গিয়ে html, তখন গিয়ে পাবে আপনার অ্যাবাউট পেজ। এর আগে কিন্তু পাওয়া যাবে না এটা, হ্যাঁ। তাই না? এখন আমি যেটা বুঝে থাকবো আপনার দরকার, সেটা হচ্ছে, সরি আমি এটা নিয়ে আসি, ওকে। এখানে যখন আমরা ক্লিক করলাম, তখন দেখবেন এটা একটাই ট্যাবের মধ্যে, অনলি ওয়ান ট্যাবের মধ্যে কিন্তু অ্যানাদার পেজ কিন্তু ওপেন হয়েছে। আমি এখন যদি চাই যে এই ট্যাবে যখন ক্লিক করবে রিড অ্যাবাউট মাই পেজে, তখন কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হবে। এভাবে নতুন একটা ট্যাব ওপেন হয়ে তারপর আমার ওয়েবসাইটের জন্য চলে যায়। এটা করার জন্য আপনার টার্গেট ইউজ করতে হবে, টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। স্পেস দিলাম, স্পেস দিয়ে টার্গেট এখানে দেবেন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক প্যারেন্ট সেলফ আসছে, আমরা ব্ল্যাঙ্কটা ইউজ করব। ব্ল্যাঙ্ক মানে তুমি নতুন একটা ট্যাব ইউজ করো, নতুন একটা ট্যাবে এই অ্যাবাউট HTML-টা তুমি ওপেন করো, অথবা অন্যান্য একটা ওয়েবসাইট তুমি ওপেন করো, এখানে কপি করে এইটা দিয়ে দিলাম এক্সাম্পল, ওকে। এখন আমি আমার ওকে, এই তো ইন্ডেক্স পেজ, ওকে। দেন আমি যখনই ক্লিক করলাম, তখনই দেখবেন অ্যানাদার নতুন একটা ট্যাবে কিন্তু ওপেন হয়েছে, আরেকটা ট্যাব বাড়ছে, ইউটিউবে। হ্যাঁ, নিউ ট্যাব। এটার অ্যাকশনটা কিভাবে কাজ করছে, ওই টার্গেট অ্যাট্রিবিউটের কারণে। টার্গেট ডবল কোটেশন ব্লাইন্ড। ডবল কোটেশনে এখানে জাস্ট খালি একটা আন্ডারস্কোর দিতে হবে আপনাকে। এখন যদি আপনি আন্ডারস্কোর না দেন, জাস্ট আন্ডারস্কোর না দিয়ে সেভ দিলাম, কাজ করবে না কিন্তু, তাই না? আচ্ছা, কাজ করছে, কিন্তু আন্ডারস্কোরটা দিতে হবে, তার যে কোডের যে নিয়ম যেটা, এটা দিতে হবে না। ঠিক আছে, সবকিছু একটা স্ট্রাকচার আছে। প্রাথমিক অবস্থা দেখতে পারবেন এটা কিন্তু কাজ হয়ে যেতেছে, কিন্তু পরবর্তীতে যখন বড় ডিজাইন করবেন বা অন্যান্য ডিজাইন টেমপ্লেটে কাজ করবেন, তখন কিন্তু দেখবেন সমস্যা হবে। পরবর্তীতে আমরা CSS নিয়ে কাজ করব। বেসিক যে স্টাইলিং যেটা আছে, এই প্রত্যেকটাকে একটু কালার কারেকশন করা কিভাবে, এক্সাম্পল দেখাই দিই। যেমন ধরুন আমি একটু কাজ করি, লাইভ আপনাদের কাজ করে দেখাই CSS-টা কি অ্যাকচুয়ালি। এই দেখুন, দেখতে পাচ্ছেন ফন্টের কালার চেঞ্জ হইতেছে। কালার এখন আমি দিব, এটা কালার চেঞ্জ হবে। এটা ধরেন আমি গ্রিন রাখি, গ্রিন রাখতেছি, একটু স্পেস দরকার আমার উপরে, আমি একটু স্পেস বাড়িয়ে দিলাম। তারপর ধরুন আমার ফন্টের সাইজটা একটু বাড়ায় নেই, আমি ফন্টের সাইজ একটু ধরেন আমি 52 পিক্স বাড়ায় নেই। তারপর বডিতে আমি একটা কালার রাখি। এই যে কালার গ্রেডিংয়ের কাজ করতেছে আমি, এটা মূলত আমার CSS দিয়ে কাজ করতে হইতেছে আমার। তারপর ধরেন একটা উইডথ দিই 980 পিক্সেল। এই যে দেখুন একটা বেসিক যে ডিজাইনটা দাঁড় করালাম, আগে কিন্তু একরকম ছিল, এখন কিন্তু আরেক রকম হয়েছে। এই যে সুন্দর এখন হয়েছে আস্তে আস্তে, যে এখন আমি এটাকে একটু স্পেসিং করতে চাই, যেমন এক্সাম্পল বর্ডার সলিড, একটু কালারটা চেঞ্জ করি, দিলাম,
ফোটার সাইজটা বাড়াতে পারি। ওকে, তারপর পেডিং 5% দিলাম। এই মূলত এই কাজটা হচ্ছে সিএসএস এর কাজ। আমরা ওই সিএসএস নিয়ে কাজ করব, কিভাবে সিএসএস দিয়ে একটা ডিজাইনকে সুন্দর করতে হয়, প্রাণবন্ত করতে হয়, ওইটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, আজকে এই পর্যন্তই। আর যদি